তো এই ডেরি শহরের নিচে লুকিয়ে রয়েছে একটা ভয়ঙ্কর কসমিক বিং, এক ভিন্ন সময় এক ভিন্ন ইউনিভার্স থেকে আসা এই শক্তি, যার বয়স প্রায় কয়েক বিলিয়ন বছর, অর্থাৎ মানুষদেরও জন্মের আগে। মোটামুটি প্রতি 27 বছর বাদে বাদে সে এসে একটা ম্যাসাকার চালায়, যার ফল ভোগ করছে এই ডেরি শহরের মানুষেরা এবং বিশেষ করে বাচ্চারা। তার নাম হচ্ছে পেনিওয়াইজ, তবে এখানকার নেটিভ মানুষেরা তাকে দ্য গ্লু বলে ডাকত। এই মানুষগুলোই একদা নিজেদের বলিদান দিয়ে এই ভয়ঙ্কর শক্তিটাকে এই স্থানে আটকে দিয়েছিল। তবে বর্তমান সময়ে যেখানে কোল্ড ওয়ার একদম চরমে চলছে, সেখানে সৈনিকরা এই ভয়ঙ্কর ক্রিচারটাকে ব্যবহার করতে চাইছে একটা অস্ত্র হিসাবে, যেটা তাদের সবথেকে বড় ভুল। তো কি হবে এবার? কথা বলছিলাম ইট ওয়েলকাম টু ডেরি সিরিজটাকে নিয়ে, যেটার ভিডিও আমি দুটো পর্বে বানাচ্ছি। প্রথম পর্ব আমি অলরেডি ছেড়ে দিয়েছি, সেটা যদি না দেখে থাকেন তো আগে সেটা দেখুন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ইট ওয়েলকাম টু ডেরি টিভি সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। সময়টা হচ্ছে 1935 এবং স্থানটা হচ্ছে সেই জুনিপার হিল মেন্টাল অ্যাসাইলাম। একটা বাচ্চার মুখ থেকে শুনতে পারি যে তাকে নাকি কেউ বারবার বেসমেন্টে যেতে বলে। কোনো ডাক্তার তো তার কথা শোনে না, তবে সেই অ্যাসাইলামে কর্মরত এক নার্স, যার নাম হচ্ছে ইনগ্রিড, সে সেই বাচ্চাটাকে সেই বেসমেন্টে নিয়ে যায়। ইনগ্রিড ভেবেছে যে বাচ্চার শখ কি বা হবে, তবে সত্যি সেই বেসমেন্টে একজন ছিল, সেটা হচ্ছে পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউন, অর্থাৎ সেই ভয়ঙ্কর ক্রিচারটা। যাই হোক, এখন বর্তমান সময়তে আসি 1962। মেজর লিরয় সে তো খুব চিন্তায় পড়ে গেছে, কারণ সে জেনে গিয়েছে যে সেই জন্তুটার শক্তিটা কেমন, সে কিভাবে মানুষকে হ্যালোজিনেট করায়, আর যার কারণে লিরয়ের যে বেস্ট ফ্রেন্ড ছিল অর্থাৎ পৌলি, সে মারা গিয়েছে। সে তার ছেলেকে সাবধান করছে, কিন্তু উইল তার কথা শোনে না। সে জানায় যে তার বন্ধুরা বিপদে রয়েছে এবং সে তার ঘরে এরকমভাবে লুকিয়ে থাকতে পারে না, সে আবারও যাবে তার বন্ধুদের কাছে। এটা নিয়ে বাপ ছেলের মধ্যে লেগে গেছে ঝগড়া। অন্যদিকে উইল এবং তার বন্ধুরা একত্রিত হয় এবং সেখানে আমরা লিলিকে দেখতে পাই, যার কাছে সেই শার্টসটা রয়েছে, সেই পুরনো অস্ত্রটা রয়েছে, যেটাকে সেই ক্রিচারটা ভয় পায়। এবার ব্যাপার হচ্ছে যে সেই অস্ত্রটা কোনোভাবে লিলির মাথাটাকে করাপ্ট করে দিচ্ছে, তাকে আরো অ্যাগ্রেসিভ, হিংসুটে বানিয়ে দিচ্ছে, যার কারণে সে সেই ক্রিস্টালটা কাউর হাতে দিচ্ছে না। তার মনে হচ্ছে যে কেউ একজন চুরি করে নেবে সেটা। যাই হোক, লিলি একটা উপদেশ দেয় সবাইকে যে সেই ক্রিচারটা এই অস্ত্রটা দেখে ভয় পায়, তো সম্ভবত তারা এটা দিয়ে সেই ক্রিচারটাকে হত্যা করতে পারবে, আর সেটা করার জন্য তাদেরকে আবার সেই টানেলের মধ্যে যেতে হবে, যেটা অবশ্যই কেউ চায় না। বিশেষ করে রনি তখন প্রতিবাদ করে ওঠে, কারণ তারা একবার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়েছে, কারোর সাহস নেই সেখানে আবার যাওয়ার। সেই কারণেই সে লিলিকে পাগল বলে, আর এটা নিয়েই লেগে যায় তাদের মধ্যে আবার ঝগড়া। অন্যদিকে সেই জঙ্গলে ব্ল্যাক স্পট নামক সেই জায়গাটা, যেখানে হ্যালোরেন এবং তার বন্ধুরা আশ্রয় নিয়েছে, সেখানেই রনির পিতা হ্যাঙ্ক লুকিয়ে রয়েছে। হ্যাঙ্ক তো সেই কয়েদিদের বাস থেকে পালিয়েছে, তাকে গোটা দুনিয়া খুঁজছে, সে সেখানে লুকিয়ে রয়েছে, যেটা দেখতে পেয়ে হ্যালোরেন রেগে যায়, কারণ তার জন্য গোটা শহর এখন এই স্থানে চলে আসবে, ঝামেলা করবে। ব্যাপার হচ্ছে যে শার্লট, সে তো জানে যে হ্যাঙ্কের কোনো দোষ নেই, জাস্ট একটু সময় প্রয়োজন যাতে হ্যাঙ্ক এই শহর ত্যাগ করে পালাতে পারে। অন্যদিকে শার্লট হ্যাঙ্কের মেয়ে অর্থাৎ রনিকেও সেই স্থানে নিয়ে এসছে। রনি তার পিতাকে দেখে খুবই খুশি, কারণ সে ভেবেই ছিল যে তার পিতা হয়তো মারা গিয়েছে। অন্যদিকে মার্জ এবং রিচের কিন্তু একটা ভালো বন্ধুত্ব আমরা দেখতে পাই। অ্যাকচুয়ালি রিচ বহু আগের থেকেই মার্জকে পছন্দ করে, মানে তাকে ভালোবাসে। অন্যদিকে সেই সাইকি অর্থাৎ হ্যালোরেন, তার হয়েছে এক সমস্যা, বারবার নিজের পাওয়ারটা ইউজ করতে করতে তার মাথাটা গেছে খারাপ হয়ে। আপনারা যদি ভুলে যান তো বলে দিই, সে হচ্ছে একটা সাইকি যে মানুষদের মন পড়তে পারে। তবে সমস্যা হয়েছে তখনই যখন সে সেই টানেলে প্রবেশ করেছিল, যখন পেনিওয়াইজ তার মাথাটা খারাপ করে দিয়েছিল। হ্যালোরেন তার সম্পূর্ণ গল্পটা মেজর লিরয়কে জানায় যে তার এই শক্তিটা এসেছে তার গ্র্যান্ডমাদারের থেকে। ছোটবেলা থেকে হ্যালোরেন বিভিন্ন মৃত মানুষদের দেখতে পারতো, স্পিরিটদের দেখতে পারতো। তবে তার গ্র্যান্ডমা তাকে একটা ট্রিক শিখিয়েছিল, যেটা দিয়েই সে তার মনের মধ্যে থাকা সেই ভূতগুলোকে, সেই স্পিরিটগুলোকে একটা বাক্সের মধ্যে বন্ধ করে সেটাকে তালা দিয়ে দিয়েছিল, যাতে সেই স্পিরিটগুলো তাকে জ্বালাতন না করতে পারে। কিন্তু হ্যালোরেন যখন সেই টানেলে প্রবেশ করে, তখন আমরা দেখতে পাই সেই বাক্সটা খুলে যায়, তার মনের মধ্যে আটকা পড়ে থাকা সেই স্পিরিটগুলো মুক্ত হয়ে যায়, যার কারণে হ্যালোরেন কিন্তু এখন মৃত মানুষদের দেখতে পাচ্ছে। যাই হোক, মেজর লিরয় সেখানে গিয়েছিল হ্যালোরেনের থেকে সাহায্য চাইতে, কারণ এরকম একটা পরিস্থিতিতে হ্যালোরেনের শক্তিটা অনেক কাজে আসবে। তবে হ্যালোরেনকে তো সবাই ইউজ করে যাচ্ছে। তার যে একটা সমস্যা হচ্ছে, সেই স্পিরিটগুলো যে বারবার যে তাকে ডাক দিচ্ছে, তাদের আওয়াজগুলো সে শুনতে পাচ্ছে, যেটা তাকে পাগল করে দিচ্ছে, এই সমস্যাটা কেউ বুঝতে পারছে না। সেই কারণেই সে মেজর লিরয়কে দুটো বাজে কথা বলে সেখান থেকে ভাগিয়ে দেয়, বলে দেয় যে সে কোনো সাহায্য করতে পারবে না। অন্যদিকে লিলি, যে বহু দিন ধরেই বহু অদ্ভুত জিনিস হ্যালোজিনেট করছে, বিশেষ করে তার নিজের মৃত পিতাকে বারবার সে দেখছে। মিস ইনগ্রিড তাকে বলেছিল যে যখনই তার কোনো সমস্যা হবে, সে মিস ইনগ্রিডের কাছে আসতে পারে তার সমস্যাগুলো নিয়ে। সেই কারণেই লিলি মিস ইনগ্রিডের বাড়িতে যায়, তবে ইনগ্রিড তখন বাড়িতে ছিল না। লিলি তার বাড়িতে ঢুকে সরাসরি অ্যাটিকে চলে যায়, আর সেখানেই সে গা হাত পা কাঁপিয়ে দেওয়ার মতন কিছু জিনিস দেখে।
ইনগ্রিডের ফ্যামিলির পুরনো কিছু ছবি, যেখানে ইনগ্রিডের পিতাও রয়েছে, যে একটা ক্লাউনের ড্রেস পরেছিল। অ্যান্ড গেস হোয়াট, লিলি তো পেনিওয়াইজকে দেখেছে, সেই ভয়ঙ্কর ক্রিচারটা, যাকে হুবহু ইনগ্রিডের পিতার মতনই দেখতে। আর তখন আমরা সেই 1935 সালে সেই অ্যাসাইলামে কি ঘটেছিল সেই ঘটনাটা জানতে পারি। আমরা দেখেছিলাম যে ইনগ্রিড সেই ম্যাবেল নামক বাচ্চা মেয়েটাকে বেসমেন্টে নিয়ে গেছিল, যেখানে পেনিওয়াইজ চলে আসে। পেনিওয়াইজ নৃশংসভাবে সেই ছোট বাচ্চাটাকে হত্যা করে। তবে ইনগ্রিড পেনিওয়াইজকে দেখে ভয় পায় না, বরং তার নিজের পিতা বলে ডাক দেয়। অ্যাকচুয়ালি ইনগ্রিডের পিতা জাস্ট আচমকা গায়েব হয়ে গেছিল। সে তার পিতাকে খুব ভালোবাসত এবং এত বছর পরে তার পিতাকে দেখে সে খুবই হ্যাপি। তাকে আর দ্বিতীয়বার সে হারাতে চায় না। পরবর্তীকালে ইনগ্রিড বুঝতে পেরে যায় যে তার পিতার আসলে কি প্রয়োজন, আর সেই কারণেই সে বাচ্চাদেরকে ইউজ করতে থাকে, তাদেরকে বেইট বা টোপ বানিয়ে ইউজ করতে থাকে, যাতে সে তার পিতাকে আবারও দেখতে পারে। সময়টা আপনাদের কথা বললাম 1935। ঠিক 27 বছর পর পেনিওয়াইজ আবারও এসেছে এবং ইনগ্রিড আবারও সেই কাজগুলোই করছে, অর্থাৎ বাচ্চাদের ইউজ করছে তার নিজের পিতাকে আরেকবার দেখার জন্য। সেই যে কবরস্থানে এই বাচ্চাগুলো যে ছবি তুলেছিল, যেখানে একটা ক্লাউনের মতন একটা ছবি উঠেছিল, সেটা এই ইনগ্রিডই ছিল, যে লিলি এবং তার বন্ধুদের গোপনে ফলো করে যাচ্ছে, কারণ সে মনে করছে যে তার পিতা হয়তো এই বাচ্চাগুলোকে একবার দেখা দেবে এবং সেই সুযোগে সেও তার পিতার সাথে একবার সাক্ষাৎ করতে পারবে। ইনগ্রিড জানে যে এই বাচ্চাগুলো মারা যাবে, কিন্তু সে পরোয়া করে না, সে জাস্ট নিজের পিতাকে একবার দেখতে চায়। ইনগ্রিডের এই ভয়ঙ্কর কথাগুলো শুনে লিলি তো একদম কেঁপে ওঠে এবং তার কাছে যে সেই শটটা ছিল না, সেই অস্ত্রটা, ওটা দিয়ে ইনগ্রিডের হাতে আঘাত করে সেখান থেকে পালিয়ে চলে যায়। অন্যদিকে শহরের মানুষেরা ডেসপারেট হয়ে গেছে হ্যাঙ্ককে খোঁজার জন্য। হ্যাঙ্ক তো পালিয়েছে। তারা শহর থেকে সব লোক জোগাড় করছে যারা একত্রে হ্যাঙ্ককে খুঁজবে। তবে সেই মুহূর্তে পুলিশ চিফ সেখানে চলে আসে, যে হ্যাঙ্কের লোকেশনটা জানিয়ে দেয়। সে গোপন সূত্রে খবর পেয়েছে যে সেই জঙ্গলে যে ব্ল্যাক স্পট নামক যে ক্যাবিনটা রয়েছে, সেখানে হ্যাঙ্ক লুকিয়ে রয়েছে আর কি। এবার এই মানুষগুলো একত্রিত হচ্ছে হ্যাঙ্ককে ধরতে যাবে বলে। তবে সেই স্থানে সেই কমিউনিটির মানুষেরা এক টাইপের পার্টি সাটি করছে, বাচ্চারাও সেখানে উপস্থিত। রাতে গান বাজনা হচ্ছে, রিকের দুর্দান্ত ড্রাম বাজানো দেখে তো মার্জ একদম ইমপ্রেস হয়ে যায়। তবে যেটার ভয় ছিল সেটাই হয়। সেই লোকাল মানুষগুলো বন্দুক টন্দুক নিয়ে সেই স্থানে জড়ো হয়েছে, মোটমাট সেই স্থানটাকে ঘিরে ফেলেছে তারা। তবে তার আগে আপনাদের জানা প্রয়োজন যে এই পেনিওয়াইজের ঝামেলাটা কবে শুরু হয়েছিল। এই সব কিছু কবে শুরু হয়েছিল এবং সালটা হচ্ছে 1908, যখন ইনগ্রিডের পিতা জীবিত ছিল। সে মেলায় একটা ফানি অ্যাক্ট করত। সে এক টাইপের ক্লাউন সেজে বাচ্চাদের মনোরঞ্জন করত। তার নাম ছিল পেনিওয়াইজ দ্য ডান্সিং ক্লাউন। তার সেই অ্যাক্টে বাচ্চারা খুবই হ্যাপি, প্রত্যেকে আনন্দ করছে। তবে দূর থেকে আর একটা বাচ্চা কিন্তু পেনিওয়াইজের সেই নাটকটাকে কিন্তু ফলো করছে। যাই হোক, কথা হচ্ছে ববকে নিয়ে, যে মেলাতে এরকম অ্যাক্ট করে। সাথে রয়েছে তার মেয়ে ইনগ্রিড, সেও তার পিতারই মতন এরকম একটা অ্যাক্ট করতে চায়, সেটারই সে প্র্যাকটিস করছে। ইভেন নিজের মতন মেকআপ এবং কস্টিউমও সে বানিয়ে নিয়েছে, যেটাকে দেখে তার পিতা খুবই হ্যাপি। শুধু তাই না, ইনগ্রিডও তার পিতাকে দেখে খুবই হ্যাপি এবং প্রাউড ফিল করে, কারণ তার পিতার এই অ্যাক্ট দেখে বহু মানুষ হ্যাপি হয়, বিশেষ করে বাচ্চারা। সে বাচ্চাদের খুব হাসাতে পারে। বর্তমানে তাদের সময়টা খারাপ যাচ্ছে, টাকা পয়সার খুব সমস্যা হচ্ছে, কিন্তু তার পিতা তাকে প্রমিস করে যে সেই সময় আসবে যেদিন সে তার জীবনের সেরা পারফরমেন্সটা দেবে। সেদিন তাকে এরকম না, বরং এক ভিন্ন রূপে গোটা দুনিয়া চিনবে। সেদিন রাতে বব আবারও তার শো করছে। মাঝে একটু ব্রেকে সে এসেছে ড্রিঙ্কস করার জন্য, আর তখনই পার্শ্ববর্তী জঙ্গল থেকে সেই বাচ্চাটা চলে আসে, যে সকাল থেকে ববের সেই শোটা দেখে যাচ্ছে। সে ববকে বলছে যে তার সেই শোটা দেখে বাচ্চারা খুব হ্যাপি হয়। বাচ্চারা তার কাছে চলে আসে। যাই হোক, সেই বাচ্চাটা তখন জানায় যে সে তার পিতামাতাকে খুঁজে পাচ্ছে না, তারা নাকি কোথায় হারিয়ে গেছে। আর তখনই সেই জঙ্গল থেকে একজন মহিলার চেঁচানোর আওয়াজ শোনা যায়। বব মনে করতে থাকে যে সেই বাচ্চাটার হয়তো সত্যি হেল্প প্রয়োজন এবং সে চলে যায় সেই বাচ্চাটাকে হেল্প করার জন্য। তবে সে আর ফিরে আসে না। পরে ববের সেই রুমালটা পাওয়া যায় যেখানে রক্ত লেগে রয়েছে, এবং সেই সার্কাসের বাকি লোকেরা বিশ্বাস করে যে পার্শ্ববর্তী জঙ্গল থেকে হয়তো উল্ফ বা কোনো বন্য জন্তু তার পিতাকে টেনে নিয়ে চলে গেছে। আর সেদিন থেকেই ইনগ্রিডের পিতা অর্থাৎ বব একদম মিসিং, মানে গোটা দুনিয়ার কাছে সে মারা গিয়েছে। সো আশা করি এবার বুঝে গিয়েছেন যে সেই ক্রিচারটা, সেই ভিন দুনিয়া থেকে আসা এই ক্রিচারটা কেন একটা ক্লাউনেরই রূপ নিয়ে থাকে। গল্পের শুরুতে দেখলাম যে সে এক টাইপের এলকের রূপ নিয়েছিল। সময়ের সাথে সাথে সে ভিন্ন ভিন্ন প্রাণীদের রূপ নিয়ে থাকে। তবে ববের রূপটা নেওয়ার পর সে আর চেঞ্জ করেনি। সেই ক্রিচারটা পার্মানেন্টলি নিজেকে পেনিওয়াইজ বানিয়ে নিয়েছে। তবে কেন? সেই ছোট বাচ্চাটা কি বলেছিল যে ববের সেই শোতে ছোট ছোট বাচ্চারা খুব অ্যাট্রাক্ট হয়, এবং এই ক্রিচারটার মেন শক্তিটা কি? ভয় দেখানো। ওকে, তো পেনিওয়াইজের ব্যাপারে যখন বলছি, তো চলুন ব্যাপারটা আরও ডিটেলে এক্সপ্লেন করি। সে হচ্ছে ভিন সময় ভিন জায়গা থেকে আসা একটা কসমিক বিং, যার নির্দিষ্ট কোনো আকার নেই। আমাদের বোঝার স্বার্থেই সে একটা রূপ নিয়ে থাকে। তবে সে একটা ক্লাউনের রূপ এই কারণেই নিয়েছে যাতে সে বাচ্চাদের শিকার করতে পারে। তবে শুধু বাচ্চারাই কেন, কারণ বাচ্চারা ভয় বেশি পায় এবং পেনিওয়াইজ ভয়টাকেই তার আসল খাদ্য হিসাবে গ্রহণ করে।
পেনিওয়াইজ বড়দেরও শিকার করে, বড়দেরও হত্যা করে, তবে অ্যাডাল্টরা সেই লেভেলের ভয় পায় না যতটা বাচ্চারা পায়। বাচ্চাদের কল্পনা সুদূর, যে কোনো ধরনের অদ্ভুত ইমাজিনেশন বাচ্চাদের দ্বারাই সম্ভব। সেই কারণেই আমরা দেখতে পাই যে তারা কিছু ভয়ঙ্কর ক্রিচারদের হ্যালুসিনেট করছে, এবং যে যত ভয় পাবে তার মাংস তত সুস্বাদু হবে এই জন্তুটার কাছে, এই ক্রিচারটার কাছে। তো সেই কারণেই পেনিওয়াইজ বাচ্চাদেরই প্রেফার করে, কারণ তাদেরকে ভয় দেখানো খুবই ইজি। তো চলো এবার গল্পে ফিরে আসি, শুনতে থাকুন, সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তো এবার বর্তমান সময়ে আসি। স্থানটা হচ্ছে সেই ব্ল্যাক স্পট যেখানে সেই কমিউনিটির মানুষেরা পার্টি শার্টি করছিল, তবে লোকাল শহরের মানুষেরা বন্দুক নিয়ে সেখানে চলে এসেছে হ্যাঙ্ককে খুঁজবে বলে। তারা মানুষদের থ্রেট করে, এটা বলে যে হ্যাঙ্ককে তাদের হাতে তুলে দিতে, তাহলে তারা চলে যাবে। কিন্তু সেখানে থাকা মানুষগুলো, বিশেষ করে সেই উইংম্যানগুলো জানায় যে না, তারা হ্যাঙ্ককে তাদের হাতে তুলে দেবে না। এটা শোনার পর সেই লোকাল মানুষগুলো যারা মুখোশ পরে এসেছিল তারা চুপচাপ তো বাইরে বেরিয়ে যায়, তবে বাইরে বেরিয়ে তারা সেই কেবিনটাকে বাইরে থেকে বন্ধ করে দিয়েছে যাতে ভেতরে আটকা পড়ে থাকা মানুষগুলো বেরোতে না পারে, এবং সেই কেবিনের মধ্যে আগুন লাগিয়ে দেয়। প্রত্যেকটা মানুষ ছটপট করতে থাকে, কেউ বেরোতে পারে না, বড় নৃশংসভাবে একটার পর একটা মানুষ মারা যায়। অন্যদিকে হ্যাঙ্ক তার মেয়ে রনি এবং উইলকে নিয়ে কোনো একটা ফাঁক ফোকর থেকে সেই স্থান থেকে তো বেরিয়ে পড়েছে। একই সাথে মার্জ এবং রিচ, সেও তো ছিল সেইখানে। চারপাশে এমনভাবে আগুন লেগেছে যে যখন তখন সেই স্থানটা ধসে পড়বে, ভেঙে পড়বে। সেই কারণে রিচ মার্জকে হেল্প করে একটা বাক্সের মধ্যে লুকাতে, তবে সেখানে জায়গা এতটা ছোট যে একজনই মাত্র লুকাতে পারবে। রিচ নিজের বলিদান দেয়, সে জানে যে তার বাঁচার আর কোনো চান্স নেই, কিন্তু সে ভয় পায় না, বরং সে তার ক্রাশ, সে তার ভালোবাসা মার্জকে অন্তত বাঁচানোর চেষ্টাটা করে। এবং সিরিয়াসলি এটা এই সিরিজের ওয়ান অফ দ্য স্যাডেস্ট মোমেন্ট ছিল। হ্যালোরেন সেখানে ছিল, যে সেই পুরনো সাহসী যোদ্ধা অর্থাৎ সেস্কির স্পিরিটকে দেখতে পায় এবং তার সাথে সে কথা বলে, যে হ্যালোরেনকে সেখান থেকে বেরোতে হেল্প করেছিল। তবে এই ম্যাসাকারের মধ্যে আরেকজনের সেখানে উপস্থিত, সেটা হচ্ছে পেনিওয়াইজ। বাইরে থেকে সেই মানুষগুলো আগুন লাগিয়ে তো খুবই খুশি, সবাই চুপচাপ গাড়ি নিয়ে তারপর বেরিয়ে যায়। তবে স্ট্যানের গাড়িটায় সেখানে সমস্যা হয়েছিল, সে বেচারা আটকা পড়ে যায়, এবং দূরে সে এক টাইপের ক্লাউনের মতন কাউকে দেখতে পায়, যেটা আর কেউ না, স্ট্যানের নিজেরই স্ত্রী ছিল, অর্থাৎ ইনগ্রিড। ইনগ্রিড কেন এখানে এসেছে? এখানে এতগুলো বাচ্চা ছিল, তো ইনগ্রিড ভেবেছিল যে অবশ্যই পেনিওয়াইজ এখানে আসবে, সেই থ্রুতে সে পেনিওয়াইজের সাথে একবার সাক্ষাৎ করবে, এবং পেনিওয়াইজ তাকে সাক্ষাৎ দেয়। প্রথমেই সে স্ট্যানের মাথাটা একদম উড়িয়ে দিয়ে সেটাকে খাওয়া শুরু করে। যেমনটা বললাম, পেনিওয়াইজ সবাইকে খেতে পারবে, কিন্তু সে প্রেফার করে বাচ্চাদের, কারণ যে যত বেশি ভয় পাবে সে পেনিওয়াইজের কাছে ততটা সুস্বাদু। ইনগ্রিড পেনিওয়াইজের সাথে সাক্ষাৎ করে এবং সে ভেবেছে যে এটা হয়তো তার পিতা, তবে পরে সে রিয়েলাইজ করে যে না, এটা তার পিতা হতেই পারে না। পেনিওয়াইজ থেকে বিদায় জানায়, সে যাচ্ছে ঘুমাতে এবং আবারও সে ফিরে আসবে। যেমনটা বললাম, তার সাইকেল শেষ, 27 বছর পর সে আবারও ফিরে আসবে, তবে ইনগ্রিড তাকে যেতে দিচ্ছে না। সে ভেবেছিল যে তার পিতার কোনো রোগ হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল, তবে এখন সে রিয়েলাইজ করে যে না, এটা তার পিতা না। এবং পেনিওয়াইজ জানায় যে হ্যাঁ, বহু বছর আগেই তো সে তার পিতাকে খেয়ে ফেলেছিল, তবে তার পিতা এখনো যেন তার মধ্যে জীবিত রয়েছে, সে তার পিতাকে অর্থাৎ ববকে ফিল করতে পারছে। সো ব্যাপারটা এরকম যে পেনিওয়াইজ জাস্ট এই ক্লাউনের রূপটা নেয়নি, বরং সে ববের কিছুটা আইডেন্টিটি ধরে নিয়েছে, মানে ববের কিছুটা অংশ হয়তো এখনো তার মধ্যে রয়েছে। যাই হোক, সে কিন্তু ইনগ্রিডকে ধন্যবাদ জানায়, কারণ এতদিন ইনগ্রিড ইচ্ছে করে এই বাচ্চাগুলোকে পেনিওয়াইজের দিকে ঢেলে দিত যাতে সে তার নিজের পিতাকে দেখতে পায়, তবে এখন সে রিয়েলাইজ করে এটা তার পিতা না। যাই হোক, পেনিওয়াইজ তার আলটিমেট পাওয়ারটা ইউজ করে এবং ইনগ্রিডকে একটা ট্রান্সলাইক স্টেটে পাঠিয়ে দেয়, মানে একদম প্যারালাইজড করে দেয়। এবং পেনিওয়াইজের এই পাওয়ারটাকে বলা হয় ডেডলাইট। কি এই ডেডলাইট? দেখুন, এই কসমিক বিং বা এই ক্রিচারটার আসল রূপটা আমরা দেখতে পাইনি। মোটমাট তাকে এই 3টে আলোর মতন করে দেখিয়েছে, এবং ব্যাপার হচ্ছে যে তার আসল রূপটা আমাদের হিউম্যান ব্রেন কোনোভাবেই প্রসেস করতে পারবে না। ডেডলাইট হচ্ছে সেটাই, যে পেনিওয়াইজ তার আসল রূপটা মানুষদেরকে দেখায়, যেটা মানুষেরা কখনোই প্রসেস করতে পারে না, এবং ট্রান্সলাইক একটা স্টেটে চলে যায়, মানে একদম স্ট্যাচু প্যারালাইজড হয়ে যায়। পেনিওয়াইজ কখনো কখনো তার এই পাওয়ারটা ইউজ করে যখন তার কোনো ট্রিক সচরাচর কাজ করে না। সো আমরা বলতে পারি যে ইনগ্রিড তাকে প্রথমত ভয় পাচ্ছে না, ইনগ্রিড তাকে যেতেও দিচ্ছিল না, তো এটাই প্রবলি বেস্ট উপায় ছিল ইনগ্রিডের থেকে তার পিছু ছাড়ানো। পরের দিন সকালবেলা সেখানে দমকল আসে, পুলিশের এমন খবর রটিয়েছে যে ইলেকট্রিক্যাল ফায়ারের কারণেই নাকি সেখানে আগুন লেগেছে। অন্যদিকে রিক যে নিজের একটা বলিদান দিয়েছে। কর্নেল ফিউলার চলে আসে হ্যালোরেনের থেকে সাক্ষাৎ করার জন্য। হ্যালোরেন জানায় যে সেই ক্রিচারটা হয়তো এবার চলে গিয়েছে, কারণ পেনিওয়াইজের প্রেজেন্স সে ফিল করতো, তবে এখন সে পারছে না তাকে ফিল করতে। সম্ভবত পেনিওয়াইজ ঘুমাতে চলে গেছে, যেটা সত্যি, কিন্তু তাদের মিশন তো একটাই, সেই পিলারটাকে খোঁজা, সেই পাথরটাকে খোঁজা, আর সেটা না করতে পারলে অনেক সমস্যা হয়ে যাবে। হ্যালোরেন জানায় যে না, সে ঠিক খুঁজে দেবে। সে সেই ওয়ারচিপের স্পিরিটটাকে ফলো করছে, যে তাকে সেই পাথরের লোকেশনটায় নিয়ে যাবে।
যাই হোক, সেই আগুন থেকে তো হ্যাঙ্ক বেঁচে গেছে এবং শার্লট তো প্রতিজ্ঞা নিয়েছে যে যেভাবেই হোক হ্যাঙ্ককে হেল্প করবে এই স্থান থেকে পালাতে। অন্যদিকে লিলিকেও সত্যটা তারা জানায় যে রিক মারা গিয়েছে। তারা সেই টাওয়ারে মিট করে এবং রিকের বানানো সেই প্লেনগুলো নিয়ে কান্নাকাটি করতে থাকে, কারণ রিক প্রথম থেকেই সেই প্লেনগুলোকে টাওয়ার থেকে উড়িয়ে মেন রাস্তায় ফেলার চেষ্টা করতো, কিন্তু কোনোদিনই সেটা উড়ে অত দূর পৌঁছাতো না। এটাই তাদের দুঃখ যে রিচের স্বপ্নটা অন্তত পূরণ হলো না। অন্যদিকে শার্লট রোজের সাথে সাক্ষাৎ করে, কারণ হ্যাঙ্ককে যদি এই স্থান থেকে পালাতে কেউ যদি হেল্প করে তাহলে রোজ ছাড়া আর কেউ পারবে না। এই নেটিভ মানুষগুলোর যথেষ্ট পাওয়ার এখানে রয়েছে। তবে ঘটে গেছে আর এক কাণ্ড, যে পাথরগুলোকে তারা এতদিন ধরে বাঁচিয়ে রেখেছিল, এই স্থানটার রক্ষা তারা করেছিল, সেই পাথরগুলো ফাইনালি সৈনিকরা পেয়ে গেছে। তবে জেনারেল শ তো বলেছিল যে এই পাথরটাকে তারা খুঁজছে পেনিওয়াইজের সেই খাঁচাটাকে আরও ছোট করার জন্য, যাতে তারা পেনিওয়াইজকে আটক করতে পারে। তবে তাদের প্ল্যান হচ্ছে এই পাথরটাকে গলিয়ে দেওয়া বা ধ্বংস করে দেওয়া, যাতে পেনিওয়াইজ তার সেই বাঁধন থেকে বা তার সেই জেলখানা থেকে বাইরে বেরিয়ে যায়। জেনারেল শ মেজর লিরয়কে জানায় যে বর্তমানে দেশের যে অবস্থা, জেন্ডার লড়াই, বর্ণবিদ্বেষ, অন্যদিকে কোল্ড ওয়ার তো চলছে, তো মানুষেরা আলাদা আলাদা হয়ে পড়েছে, ভাগাভাগি হয়ে গেছে। তাদেরকে একত্রিত করা প্রয়োজন, একটা কমন এনিমি আনা প্রয়োজন, যার কারণেই পেনিওয়াইজ এই গোটা দেশকে একত্রিত করতে পারবে। মানে দেশের উপরে একটা আলটিমেট থ্রেট আসলেই প্রত্যেকটা মানুষ একত্রিত হবে, এমনটাই সে মনে করে আর কি। যেহেতু একটা পিলার গায়েব হয়ে গেছে, যার কারণে সেই খাঁচাটা খুলে গিয়েছে এবং পেনিওয়াইজ যে তার ঘুমে চলে গিয়েছিল সে আবারও জেগে যায়, আর উঠেই সে তার প্রথম শিকার বানায় উইলকে। তার ডেডলাইট ব্যবহার করে সে উইলকে সে ট্রান্সস্টেটে পাঠিয়ে দেয়। যাই হোক, পেনিওয়াইজ তো মুক্ত হয়ে গেছে। গোটা ডেরি শহরে একটা কুয়াশা ছেয়ে গেছে। মোটমাট এই ক্রিচারটা এখন বাঁধন মুক্ত, তাকে আর কে আটকাবে? পেনিওয়াইজ প্রথমেই চলে যায় বাচ্চাদের সেই স্কুলে, কারণ বাচ্চারাই তার প্রথম শিকার। প্রথমে সে সেই প্রিন্সিপালকে বিচ্ছিরিভাবে হত্যা করে, মানে তার মাথা খুলে ফুটবলের মতন একটা শট মারে। তারপর তার ডেডলাইট ব্যবহার করে প্রত্যেকটা বাচ্চাকে একদম স্ট্যাচু বানিয়ে দেয়। পেনিওয়াইজ এই বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে এই শহরের বাইরে, মানে তাদেরকে পরে খাবে, আগে তাদেরকে শহরের বাইরে তো নিয়ে যাওয়া প্রয়োজন। অন্যদিকে বাকি বাচ্চাগুলো বুঝে গিয়েছে যে পেনিওয়াইজ সম্পূর্ণ স্কুলের উপরে কবজা করে নিয়েছে, তো এই অবস্থায় তাকে আটকাবে কে? ওয়েল, এই বাচ্চারাই তো রয়েছে, তারাই তো ঠেকা নিয়েছে। পেনিওয়াইজ কোন রাস্তা দিয়ে গেছে সেটা তো তারা দেখেছে, তবে তারা পায়ে হেঁটে বা দৌড়ে তো ততদূর যেতে পারবে না। বিশেষ করে যে বাচ্চাগুলো কিডন্যাপ হয়েছে তাদের মধ্যে উইলও তো রয়েছে, তাই উইলকে বাঁচানোর জন্য এই বাচ্চাগুলো আবারও রিস্ক নেয়। তারা একটা দুধের ভ্যান চুরি করে সেই ট্রেইলটা ফলো করেছে পেনিওয়াইজকে ধরবে বলে, মানে উইলকে উদ্ধার করবে বলে। অন্যদিকে মেজর লিরয় সে তো জানতে পেরেছে তার ছেলেও নেই। মোটমাট পেনিওয়াইজ যে কি আতঙ্ক ছড়িয়েছে সেটা সে বুঝে গিয়েছে। এখন তাকে কেউ যদি বাঁচাতে পারে সেটা হচ্ছে হ্যালোরেন, তার মধ্যেই সেই শক্তিটা রয়েছে। তবে হ্যালোরেনের অলরেডি মাথা খারাপ, সব ভূতগুলো এসে তাকে ডিস্টার্ব করছে, তো সে আগে নিজের সমস্যা মেটাবে নাকি অন্য মানুষকে সাহায্য করবে? ওয়েল, রোজ তখন তাকে একটা উপায় দেয়। অ্যাকচুয়ালি ব্যাপার এটাই যে পেনিওয়াইজকে আটকানোর জন্য যে পিলারটা ছিল, যেটা সেই গন্ডিটা বানিয়েছিল, সেই পিলারটা তো ধ্বংস করে দিয়েছে সেই সৈনিকগুলো। তবে এখনো একটা জিনিস রয়েছে, সেই পিলারেরই পাথর দিয়ে বানানো সেই শার্টটা, সেই অস্ত্রটা যেটা লিলির কাছে রয়েছে। হ্যালোরেন যেমন সেই সৈন্যগুলোকে হেল্প করেছে সেই পাথরটা খুঁজে দিতে, তো ডেফিনেটলি সে এই মানুষগুলোকে হেল্প করতে পারে সেই অস্ত্রটা খুঁজে দিতে। বল, তখন রোজ হ্যালোরেনকে এক টাইপের ওষুধ বানিয়ে দেয়, তাদের বিভিন্ন গাছগাছরা শিকড় দিয়ে তাদের পুরনো কায়দায় বানানো এক ওষুধ, যেটা খেয়ে তার মাথার সমস্যা তো অন্তত একটু ঠিক হবে। তো তারা সব প্ল্যান বানিয়ে নিয়েছে যে সেই শার্টটাকে, সেই অস্ত্রটাকে খোঁজার পর তারা কোথায় সেটাকে রাখবে। একটা পুরনো গাছ রয়েছে যেখানে সেই পাথরটা পুঁতে দিলে সেই গন্ডিটা আবারও কমপ্লিট হয়ে যাবে, সেই সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে এবং পেনিওয়াইজ আবারও সেখানে বন্দী হয়ে যাবে। তবে তাদের অনেক তাড়াহুড়ো করতে হবে, কারণ পেনিওয়াইজ যদি সেখান থেকে বাইরে বেরিয়ে যায় তাহলে তো আর তাকে আটকানো সম্ভব না। হ্যালোরেন তার পাওয়ারটা ইউজ করে সেই শার্টটা কোথায় রয়েছে সেটাও জানতে পেরে যায় এবং সেটার সাথে সাথে সেই বাচ্চাগুলোরও লোকেশনটা জানতে পেরে যায়। তবে সেখানে সেই বাচ্চাগুলোর মধ্যে লেগে গেছে ঝামেলা, কারণ সেই পাথরটা ধীরে ধীরে লিলির মাথাটাকে আরো কারাপ্ট করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে সেই পাথরটা তার নিজস্ব লোকেশন থেকে যত দূরে যাবে ততই সেটা সমস্যা তৈরি করবে। মানে সে সেই মানুষটাকে বাধ্য করবে, যে মানুষটা সেই পাথরটা ধরে আছে সেই মানুষটাকে বাধ্য করবে তার আগের লোকেশনে সেটাকে নিয়ে যাওয়ার, এবং লিলির সাথে সেটাই হয়। লিলি তাদের সাথে যেতে যেতে আবারও ঝামেলা শুরু করে, সেই পাথরটা লিলির মাথাটা করাপ্ট করে দেয়, যার ফলে মার্জ তার সাথে লড়াই টড়াই করে নিজে সেই পাথরটা নিয়ে নেয়, কারণ তার মাথাটা এখন আপাতত ঠিক রয়েছে। অ্যাকচুয়ালি তারা বুঝতে পারে যে সেই পাথরটার কারণেই লিলি এরকম রিয়্যাক্ট করছিল। যাই হোক, তারা ফাইনালি পেনিওয়াইজকে খুঁজে পায়। সেই ফ্রোজেন লেকের উপর দিয়ে পেনিওয়াইজ সেই স্কুলের বাচ্চাগুলোকে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। লিলি, মার্জ এবং রনি তার মুখোমুখি হয় এবং পেনিওয়াইজ তাদের উপর আক্রমণ করার চেষ্টা করে, তবে মার্জের কাছে সেই অস্ত্রটা ছিল। হ্যাঁ, পেনিওয়াইজ চলে তো যায়, তবে সেই ছোট অস্ত্র কিন্তু যথেষ্ট না। আমরা এর আগে দেখেছিলাম যে সেই নেটিভ মানুষগুলো বুঝেছিল যে সেই ছোট অস্ত্রে সেই ভয়ঙ্কর জন্তুটাকে আটকানো সম্ভব না, সেই কারণেই তারা তাকে কেজড করে দিয়েছিল, মানে তাকে এই গণ্ডির মধ্যে আটকে দিয়েছিল।
পেনিওয়াইজ প্রথমে মার্জকে ধরার চেষ্টা করে এবং সে মার্জকে এমন কিছু কথা বলে যেটা মার্জ এবং এই দর্শক এবং স্বয়ং পেনিওয়াইজকেও কনফিউজড করে দেয়। পেনিওয়াইজের হাতে একটা বাচ্চার মিসিং পোস্টার রয়েছে যার নাম হচ্ছে রিচি, যেটা নাকি মার্জের ছেলে। এখন মার্জ তো এইসব শুনে বুঝতেই পারছে না। ইটের চ্যাপ্টার 1 এবং 2 দেখলে আপনারা হয়তো জেনে যাবেন রিচি একটা বড় ক্যারেক্টার এবং রিচি এবং তার গ্রুপ অর্থাৎ সেই লুজার ক্লাব তারাই কিন্তু পেনিওয়াইজকে হারিয়েছিল। তারা পেনিওয়াইজকে মারেনি, মানে সেই সিনেমাতে আমরা দেখেছিলাম যে তারা পেনিওয়াইজকে মেরে দিয়েছিল কিন্তু তারা পেনিওয়াইজকে মারেনি। সেই কারণেই পেনিওয়াইজ বলতে থাকে যে সেটা তার মৃত্যু না জন্ম সে নিজেই বুঝে উঠতে পারছে না। কারণ ব্যাপারটা হচ্ছে সময় পেনিওয়াইজের কাছে সেম ভাবে কাজ করে না যেমন ভাবে আমাদের কাজ করে। আমরা সময়টাকে লিনিয়ার ভাবে দেখি, মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তবে পেনিওয়াইজের কাছে সবকিছু একসাথে চলছে। সে জানে যে মার্জের ছেলে এবং তাদের গ্রুপ এই পেনিওয়াইজকে হয়তো এর পরে আটকে দেবে বা তাকে হারিয়ে দেবে। সেই কারণে সে এই সময়তে মার্জকে হত্যা করার চেষ্টা করছে যাতে তার ব্লাড লাইনটা তৈরি না হয়। সো মোটামুটি যারা এতদিন পেনিওয়াইজকে জাস্ট একটা নর্মাল ক্রিচার ভাবছিলেন তারা আশা করেই বুঝে গেছেন যে সে কোনো প্রাণী বা নর্মাল কোনো ক্রিচার না, সে একটা কসমিক বিং যে এই ইউনিভার্সের অংশই না। এবং বিশেষ করে যার বয়স পৃথিবীর থেকেও বেশি, অন্তত সে এই মানুষদের হাতে তো মরবে না। তো সেই কারণেই ইটের চ্যাপ্টার 2-তে যখন দেখিয়েছিল যে তারা পেনিওয়াইজকে মেরে দিয়েছিল, সেটা অ্যাকচুয়ালি সে মরেনি, বরং তার এক নতুন জন্ম সেখান থেকে। এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়তো আপনাদের কাছে লাগছে, তবে ব্যাপার এটাই। যাই হোক, পেনিওয়াইজ ফাইনালি মার্জের উপরে আক্রমণ করতেই যাবে, তবে সেই মুহূর্তে সে থমকে যায়, একদম স্ট্যাচু হয়ে যায়, কারণ হ্যালোরান এবার পেনিওয়াইজের মাথা হ্যাক করে নিয়েছে। বলে এখন প্রশ্ন হচ্ছে যে সে তো কোনো নর্মাল ক্রিচার না, তার আবার মাথা কোথা থেকে আসলো এবং সেটাকে হ্যাক আবার কেউ কিভাবে করবে? ওকে, যেমনটা একটু আগে দেখিয়েছিল যে সেই বব গ্রে তার কনসিয়াসনেস বা তার শরীরের কিছুটা হয়তো পেনিওয়াইজের মধ্যে এখনো রয়েছে, তার আইডেন্টিটি এখনো পেনিওয়াইজ ধারণ করছে। সো প্রবলি সেই কারণেই হ্যালোরেন হয়তো তার মাথাটা হ্যাক করতে পারলো। আই ডোন্ট নো, আমার কাছে এইটাই তো বেস্ট পসিবল এক্সপ্লেনেশন মনে হলো। তো যাই হোক, সেই বাচ্চাগুলো সেই অস্ত্রটাকে ড্যানিয়েলের হাতে তুলে দিয়েছে। এখন এটাকে সেই গাছের তলায় পুঁতে দিলেই সব ঝামেলা মিটে যাবে। তবে সেই সৈনিকগুলো তারা তো পিছু ছাড়ছেই না। জেনারেল শ সে তো পেনিওয়াইজকে মুক্ত না করা পর্যন্ত তার পেটের ভাত হজম হবে না। সে সেখানে চলে গেছে সৈনিক নিয়ে এবং এলো পাথারি গুলি চালানো শুরু করে। বেচারা হ্যালোরেন যে পেনিওয়াইজকে তার কন্ট্রোলে অলমোস্ট নিয়েই নিয়েছিল, হ্যালোরেন যেভাবে অন্যান্য মানুষদের মাথায় ঢুকে তাদেরকে কন্ট্রোল করতো ঠিক সেইভাবেই সে পেনিওয়াইজের সাথে করছিল। তবে সৈনিকরা এসে ব্যাঘাত ঘটায়, তাকে জাগিয়ে দেয়, যার কারণে পেনিওয়াইজ আবারও নর্মাল অবস্থায় ফিরে আসে। জেনারেল শ সরাসরি পেনিওয়াইজের মুখোমুখি হয় এবং সে পেনিওয়াইজকে বলে যে এখন তুমি মুক্ত, তুমি ফ্রি, একদম বিন্দাস বেরিয়ে যাও এখান থেকে। যাই হোক, পেনিওয়াইজ তো সেখান থেকে চলেই যাচ্ছিল, তবে সে আবারও ফিরে আসে কারণ জেনারেল শকে দেখে তার সেই পুরনো কথা তার মনে এসেছে। পেনিওয়াইজ কখনো কোনো মানুষের গন্ধ ভোলে না, বিশেষ করে জেনারেল শ যে ছোটবেলায় একবার পেনিওয়াইজের হাত থেকে তো বেঁচে গিয়েছিল। তাই এবার সে ফাইনালি তাকে হাতে পেয়েছে, এবার কি তাকে ছেড়ে দেবে? একদমই না। পেনিওয়াইজ জেনারেল শকে সেখানেই খেয়ে নেয়। তারপর পেনিওয়াইজ ড্যান্স করতে করতে সেখান থেকে বেরোচ্ছে এবং এটা এই সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট সিন, মানে ওই যে আমরা মিম ইউজ করি না অ্যাবসলিউট সিনেমা, এটার ক্ষেত্রে বলা যায়। মেজর লিরয় কনলেন ফিউলারকে বারবার বলতে থাকে যে সে যদি এই গণ্ডির বাইরে বেরিয়ে যায় তাহলে গোটা দুনিয়া শেষ হয়ে যাবে। তবে সৈন্যরা কোনো কথা শোনে না, সেই কারণে তারা সৈনিকদের সাথে লড়াই টড়াই করে তাদের বন্দুকগুলো নিয়ে নেয়। মেজর লিরয় পেনিওয়াইজকে কয়েকটা গুলিও মারে, তবে অবশ্যই গুলিতে তার কিভাবে মৃত্যু হবে? পেনিওয়াইজ তার ডেড লাইট দিয়ে লিরয়কে প্যারালাইজড করে দেয়। অন্যদিকে সেই বাচ্চারা সেই ক্রিস্টালটাকে নিয়ে যাচ্ছে সেই গাছে পুঁতবে বলে। তবে যেমনটা বললাম, সেই ক্রিস্টালটা তার নিজের জায়গা থেকে যত দূরে যাবে সে তত ফোর্স ক্রিয়েট করবে তার আগের জায়গায় যাওয়ার জন্য। সেই কারণে বাচ্চারা অনেক জোর দিয়ে চেষ্টা করছে ক্রিস্টালটাকে নিয়ে যাওয়ার, কিন্তু তারা সহজে পারছে না। পেনিওয়াইজ তো ভেবেই নিয়েছে যে এবার তো সে বেরিয়ে যেতে পারবে, মানুষেরা অসহায় আর কারোর হাতে কোনো রাস্তা নেই। আর সেই মুহূর্তে একটা মিরাকেল ঘটে। হ্যালোরেন তখন সেই সাহসী যোদ্ধা সেস্কুইর স্পিরিটটাকে দেখতে পায়, তবে সেই স্পিরিটটা একা আসেনি, সে আরেকজনকেও তার সঙ্গে এনেছে। সেটা হচ্ছে রিচের স্পিরিট। সে ফিরে এসেছে তার বন্ধুদের আরও একবার সাহায্য করার জন্য। দেখুন, রিচের স্পিরিটটাকে কিন্তু কেউ দেখতে পায়নি, তবে পেনিওয়াইজ দেখতে পেয়েছে। তো এর থেকেই বোঝা যায় যে পৃথিবীর কোনো ক্রিচারের সাথে পেনিওয়াইজের তুলনা করা যায় না। যাই হোক, রিচ ফাইনালি গিয়ে তার বন্ধুদের হেল্প করে সেই ক্রিস্টালটা সেই গাছের মধ্যে পুঁতে দিতে। পেনিওয়াইজ শেষ পর্যন্ত চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। বাচ্চারা সেটা পুঁতে দেয় এবং সেই গণ্ডি, সেই সীমানা, সেই জেলখানা আবারও অ্যাক্টিভ হয়ে যায়, যেটাতে পেনিওয়াইজ আবারও আটকা পড়ে যায়। আমরা দেখতে পাই পেনিওয়াইজের শরীরটা ধ্বংস হয়ে যায়, মানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা নষ্ট হয়ে যায় এবং কিছু আলো তার শরীর থেকে বেরিয়ে সেটা চলে যায়, যেটা বেসিক্যালি সেই ক্রিচার। প্রত্যেকে ইউনাইট হয় এবং তারা প্রত্যেকে সেলিব্রেট করছে যে অন্তত গোটা দুনিয়াকে তারা বাঁচিয়ে দিয়েছে। পরের দিন রিচের ফিউনারেল হচ্ছে, যেখানে মার্জ রিচের সাহসিকতার গল্পটা সবাইকে শোনায়।
সত্যি বলতে যদি আমাকে আস্ক করেন আমি বলবো যে রিচ এই সিরিজের ওয়ান অফ দ্য সুইটেস্ট এবং কিউটেস্ট ক্যারেক্টার, যার চলে যাওয়াটা সত্যি মেনে নেওয়ার নয়। তবে আমার কি করার আছে। ওয়েল, পরে মার্জ সেই শহরে সেই রাস্তা দিয়ে হাঁটছে, সেই কুয়াশা আর নেই, সব কিছু ক্লিয়ার, একটা শান্তি চারিদিকে বিরাজ করছে। মার্জ তখন লক্ষ্য করে গাছে সেই পেপার প্লেনটা আটকে রয়েছে যেগুলো রিচ বানাতো এবং সেই টাওয়ার থেকে ছুঁড়ে মারতো। রিচ খুবই দুঃখ প্রকাশ করতো যে তার বানানো এই প্লেনগুলো কোনোদিনই রাস্তা পর্যন্ত পৌঁছাতো না, তবে মার্জ সেটা দেখে হ্যাপি যে ফাইনালি তার বানানো প্লেনটা এই রাস্তা অব্দি পৌঁছেছে। লিলি ফাইনালি যায় তার পিতার সাথে সাক্ষাৎ করতে, মানে তার পিতার কবরে। আফটার অল তার পিতা মারা যাওয়ার পর সে কোনোদিনই যায়নি, এবং তারপর লিলি মার্জের সাথে সাক্ষাৎ করে এবং মার্জ তখন সেই কথাটা জানায় পেনিওয়াইজ যেগুলো বলেছিল যে মার্জের একটা ছেলে হবে যারা পেনিওয়াইজকে পরবর্তীকালে হারিয়ে দেবে। তো সময় যখন পেনিওয়াইজের ক্ষেত্রে অন্যভাবে কাজ করছে, তো হয়তো পেনিওয়াইজ এরও আগে যাবে এই সম্পূর্ণ ব্লাড লাইনটা, এই সম্পূর্ণ অতীতটাকে চেঞ্জ করার জন্য। তবে এটা এদের ভেবে তো লাভ নেই, বরং সেটা অন্য কারোর লড়াই, যেটা আমাদের হিন্ট দিয়ে দিচ্ছে এই সিরিজের দ্বিতীয় সিজনের। মেজর লিরয় যে প্রথমেই ডিসাইড করে নিয়েছিল যে আগে এই শহর ত্যাগ করবে, তবে পরে ডিসাইড করে যে না, সে এখানেই থাকবে, তার পিতার মতন ফার্মিং টার্মিং সে করবে, রোজ তাকে এই কাজে হেল্প করবে। সেই খুশিতে উইল রনিকে চিঠিও লিখছে, কারণ সে রনিকে বলেছিল এই স্থান ত্যাগ করে তারা চলে যাচ্ছে, তবে সে তো যাচ্ছে না, সে এখানেই থাকছে। এবং তার ফিউচারটা আমরা ইটের পরবর্তী সিনেমাগুলোতে দেখব, মানে ইট চ্যাপ্টার 1 এবং 2। যারা যারা সিনেমা দুটো দেখেননি এখন বিন্দাস দেখে নিতে পারেন, বরং আরও ভালো বুঝবেন। অন্যদিকে ইনগ্রিড, সে এখন সেই পাগলাগারোতেই ভর্তি যে পাগলাগারোতে নার্স সে ছিল, এখানেই তার জীবনের বাকি সময়টা কাটায় এবং 26টা বছর কেটে গিয়েছে, এখন হচ্ছে 1988। ইনগ্রিড দেখতে পায় যে পাশের রুমেই একজন পেশেন্ট সুসাইড করেছে, যার নাম হচ্ছে এলফ্রিডা মার্শ, এবং তার মেয়ে সেখানে কান্নাকাটি করছে। ইনগ্রিড তাকে সান্ত্বনা দেয় এই কথাটা বলেই, যে কথাটা এই ইটের সিরিজে এবং সিনেমাতেও আমরা বহুবার শুনেছি, বিশেষ করে ইনগ্রিডের মুখে থেকে, যে এই শহরটা বড় মায়াবী, মানে ডেরি শহরটা, মানে যারা এখানে মরে তারা অ্যাকচুয়ালি মরে না। এবং গেস হোয়াট, সে এই কথাটা বলছে সেই মারা যাওয়া পেশেন্টের মেয়ে বেভারলি মার্শকে, যাকে আমরা ইটের দুটো চ্যাপ্টারই দেখতে পারবো, অর্থাৎ সেই সিনেমা দুটোতে। তো এই হচ্ছে ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের মেন স্টোরি, অ্যান্ড আই বিলিভ আপনাদের আমি সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পেরেছি। ওয়েল, আপনারা যদি চান তো আমি পরবর্তী সিনেমা দুটোরও ভিডিও বানিয়ে দিতে পারি, একটা সিঙ্গেল ভিডিওতে দুটো সিনেমা স্টোরি আমি এক্সপ্লেন করে দেবো। আপনারা যদি চান তো আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড আমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে, আপনাদের কোনো ওপিনিয়ন আছে নাকি, সেগুলো জানাতে একদমই ভুলবেন না, কমেন্ট সেকশনে জানাবেন, আমিও জানতে ইচ্ছুক। অ্যান্ড আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, অ্যান্ড অবশ্যই পেনিওয়াইজের থেকে তো দূরে থাকবেন। তো দেখা হচ্ছে পরে, চলো টেক কেয়ার অ্যান্ড বাই।